রাশিয়ার কোনো গুপ্তস্থানে এক প্রাচীন ডেমনিক রিচুয়াল চলছে। সেইখানে এক মৃত মহিলার পাশে বাঁধা রয়েছে এক পজেসড ভিকটিম, আর একজনকে দড়িতে ঝুলিয়ে চলছে তাকে শেষ করার প্রস্তুতি। এই সম্পূর্ণ ঘটনা কাল্টার একজন মহিলা ক্যামেরাবন্দি করছিল। কিন্তু এই রিচুয়াল কে বা কারা করছে, এর পিছনে উদ্দেশ্য কি, সেইটা জানতে হলে দেখতে হবে আজকের মাস্টারপিস মুভি ব্রিং হার ব্যাক। তবে যারা সাহসী তাদের জন্য ভিডিও শেষে একটা স্পেশাল জিনিস রইল, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। বাস স্ট্যান্ডে একাকী দাঁড়িয়ে স্কুল ফেরত পাইপার। ছোট থেকেই সে আংশিক দৃষ্টিহীন, শুধু অস্পষ্ট আলো আর যে কোনো আকার অনুভব করতে পারে। এই কঠিন বাস্তবতা মেনে পাইপার ভিতর থেকে নিজেকে খুব বেশি প্রকাশ না করলেও নতুন মানুষদের সাথে মিশতে খুব পছন্দ করে। কিন্তু তার অন্ধত্বকে মানিয়ে নেওয়ার ক্ষমতা সাধারণ মানুষদের মধ্যে নেই। স্কুল ছুটি হলে পাইপারকে নিতে আসলো ওর দাদা অ্যান্ডি। বোনের ব্যাপারে ছোট থেকেই ও ভীষণ প্রোটেক্টিভ। রক্তের সম্পর্কে অবশ্য অ্যান্ডি ওর নিজের দাদা নয়। অ্যান্ডির বাবার প্রথম পক্ষের সন্তান অ্যান্ডি আর দ্বিতীয় পক্ষের সন্তান পাইপার, কিন্তু দুর্ভাগ্যবশত তার দুজন স্ত্রী দেহ রেখেছেন। এমনকি বাবাও এখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, কেমো চলছে। এরা নিজেদের মধ্যে গ্রেপ ফ্রুট নামের একটা কোড ওয়ার্ড ব্যবহার করে। এইটা বললে তাদের একে অপরকে সত্যি কথা বলতেই হবে। সেদিন বাড়ি ফিরলে বাথরুম থেকে বাবার আওয়াজ না পেয়ে অ্যান্ডি লক ভাঙলে দেখে বাথরুমে পড়ে আছে বাবার নিথর দেহ। স্নান করতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। বাবার মৃত্যুর পর দুজনের সমস্যা আরও বাড়ল, কারণ ওরা কেউ প্রাপ্তবয়স্ক নয় আর অ্যান্ডির 18 হতে এখনও 3 মাস বাকি। তাই ওদের পাঠানো হবে ফস্টার হোমে। এই ফস্টার হোম হলো সরকার বা চাইল্ড ওয়েলফেয়ার সংস্থা যখন কোনো শিশুকে দেখে সে নিজের পরিবারে নিরাপদ নয় বা 18 বছরের আগেই সে অনাথ হয়ে গেছে, তখন তাদের ফস্টার কেয়ারে পাঠানো হয়। ফস্টার কেয়ারে ওয়েন্ডি নামক এক মহিলা পাইপারের জন্য লরেনের বাড়িতে ফস্টার চাইল্ড হিসেবে থাকার ব্যবস্থা করেছে। লরেন তাদের এইখানে বিগত 20 বছর অ্যাজ এ কাউন্সিলর কাজ করেছে এবং সে খুবই বিশ্বস্ত। তবে কিছু সময় আগে সে পার্সোনাল কারণে কাজ ছেড়ে দিলেও বাড়ি থেকে ফস্টার কেয়ার প্রোভাইড করে। তবে ও শুধুমাত্র পাইপারকে নেবে, অ্যান্ডিকে নয়, কারণ ওর ছোটবেলার রিপোর্ট খুব একটা ভালো না। কেননা ছোটবেলায় অ্যান্ডি রকচটা স্বভাবের ছিল আর সে নাকি একবার পাইপারকে মেরেওছে। কিন্তু এই প্রস্তাবে দুজনে কেউ মানতে চায় না। অ্যান্ডি ছোট থেকে বোনের প্রতি দায়িত্ববান অভিভাবকের ভূমিকা পালন করছে। এমনকি 3 মাস পর 18 বছর পূর্ণ হলে সে নিজেই আইনত বোনের দেখাশোনার দায়িত্ব নেবে। তাই এমন অবস্থায় একজন অচেনা মানুষের কাছে এসে কখনোই পাইপারকে ছাড়বে না। তো ওয়েন্ডি সেই মতো লরেনের সাথে আরেকবার কথা বলার সিদ্ধান্ত নেয়। ফস্টার কেয়ার থেকে বাড়ি ফিরে পাইপার শেষবারের মতো বাবার সাথে কাটানো স্মৃতিগুলো রোমন্থন করে। পাইপার বাবাকে ভীষণ মিস করছে, তাই অ্যান্ডি বুদ্ধি করে পাইপারের জন্য বাবার বালিশটা সরিয়ে রাখে, যেটায় লেগে রয়েছে বাবার শরীরের ঘ্রাণ। হঠাৎ আকাশে একটা প্লেন গম্ভীর শব্দ করে উড়ে গেলে অ্যান্ডি বলে, শুনতে পেলি? বাবা স্বর্গে যাচ্ছে। আসলে মৃত্যুর পর মানুষকে পোড়াতে বা কবর দিতে লাগে না, শুধু একটা প্লেন ধরো আর সোজা স্বর্গ। বেলায় দুজন রওনা দিল অস্ট্রেলিয়ার ছোট্ট মফস্বলে লরেনের বাড়ির উদ্দেশ্যে এক নতুন স্বপ্নের খোঁজে। গন্তব্যে পৌঁছে শুনতে পেল ঘরে উচ্চস্বরে অস্ট্রেলিয়ান ব্যান্ড এম্পায়ার অব দ্য সানের অ্যালাইভ গানটা বাজছে। তবে এই নামটার পিছনে লুকিয়ে রয়েছে অনেক বড় অর্থ। তো লরেন উষ্ণ অভ্যর্থনা জানায় তার বাড়িতে। লক্ষণীয় বিষয়ে সে যতটা পাইপারকে গুরুত্ব দিচ্ছে ঠিক ততটাই ইগনোর করছে অ্যান্ডিকে, যার প্রমাণ এই সেলফি। লরেন প্রথমে পরিচয় করালো তার পোষ্য পমের সাথে, তবে সে মৃত, শুধু বডিটা প্রিজার্ভ করে রাখা। লরেন পাইপারের সাথে কথাবার্তার মাঝে বেশ ভালোভাবেই বন্ডিং তৈরি করছিল, আর হবে নাই বা কেন, দক্ষ কাউন্সিলর বলে কথা। লরেনের মেয়ে ক্যাথি ঠিক পাইপারের মতো 12 বছর বয়সে জলে ডুবে মারা গেছিল। ইতিমধ্যে ওয়েন্ডির ফোন আসলে লরেন ওদের বাড়ি ঘুরতে দেখতে বলে কথায় ব্যস্ত হয়ে পড়ে। ওরা বাগানে যেতে গেলে সুযোগ বুঝে বিড়ালটা বাগানে পালিয়ে যায়। অ্যান্ডি দেখে বাগানে একটা বড় পুল রয়েছে, তার ঠিক মাঝে একটা ছেলে বিড়ালটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে। বিড়ালটা ওকে সমানে খামচে যাচ্ছে। তখনই লরেন এসে ব্যাপারটা সামলে নেয়। পুলটা যে বহুদিন ধরে ব্যবহার হয়নি সেটা দেখেই বোঝা যাচ্ছে। ইতিমধ্যে পাইপার এসে পড়লে অ্যান্ডি সেখানে কি ঘটছে সেটার পুরো বিবরণ দেয়। এই ছেলেটার নাম অলিভার, সম্পর্কে লরেনের ভাইয়ের ছেলে। অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যাওয়ায় লরেন মানুষ করছে। তবে ক্যাথির মৃত্যু চোখের সামনে দেখার পর সে আকস্মিক ধাক্কায় কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। পাইপার যখন জিজ্ঞেস করে অলিভার কেমন দেখতে,
তখন লরেন বলে অলিভারের লাল কোঁকড়ানো চুল, কিন্তু আদতে ওর ছিল গোল্ডেন হোয়াইট চুল, আবার সেটাও ছোট। এমন উত্তর শুনে অ্যান্ডি একটু অবাক হয়। গাড়ি থেকে জিনিসপত্র নামাতে গেলে অ্যান্ডি খেয়াল করে বাড়ির সামনে একটা সাদা সার্কেল ড্র করা, কিন্তু এর কারণটা জানতে পারে না। লরেন পাইপারকে ক্যাথির রুমে থাকার ব্যবস্থা করে দিলেও অ্যান্ডির ভাগ্যে জুটল একটা পায়রার খোপচা, যার দরজাটাও ঠিক করে বন্ধ হয় না। অ্যান্ডি তার বন্ধুকে মেসেজে নতুন বাড়ির অভিজ্ঞতা শেয়ার করার সাথে অলিভারকে উইয়ার্ড বলে। তখনই লরেন এসে তির্যক মন্তব্য করে বলে, শুনলাম তুমি 3 মাস পর পাইপারের দায়িত্ব নিচ্ছ, তো এখন থেকে তোমার ব্যবহার ও বিশ্বস্ততা কতটা ভালো সেটা নির্ভর করবে তার দেওয়া রিপোর্টের উপর। পাশের ঘর থেকে পাইপার ওকে ডাক দিলে অ্যান্ডি ওর সাথে কথা বলতে উঠলে লরেন ওর ফোন নিয়ে অলিভারকে করা মন্তব্যটা দেখে ফেলে। এই ঘটনায় অ্যান্ডি লজ্জিত হলেও বিনা পারমিশনে তার ফোন দেখার জন্য লরেনের উপর বেশ অবাক হয়। রাতে সবে ঘুমিয়ে পড়লে লরেন আগামী কয়েকদিনের ওয়েদার ফোরকাস্ট চেক করে অলিভারের রুমে এসে ভিএইচএস টেপে মুভির শুরুতে দেখানো সে ডেমনিক রিচুয়ালের ভিডিও দেখতে থাকে। এরপর সে অলিভারকে নিয়ে বাগানের ছোট্ট স্টোরেজ রুমটায় গেলে অ্যান্ডি হঠাৎ সেটা দেখতে পেয়ে যায়। তো এই লরেন যখনই সময় পেত পুলের ধারে বসে একাকী সময় কাটায়। পুলের সামনে স্টোনটাতে ক্যাথি ইজ হেয়ার লেখাটা তাকে বারবার ওর মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে অ্যান্ডি অবাক হয়, কারণ সে প্যান্টে টয়লেট করে ফেলেছে, যেটা স্বাভাবিকভাবেও ভীষণ আশ্চর্য হয়ে যায়। তাই চুপি সরে কাপড়গুলো ওয়াশ করে। সে বোনের সামনে নিজেকে যতটাই সফট বা হ্যাপি দেখাক না কেন, মনের ভিতরে ওর নিজের সাথেই দ্বন্দ্ব চলছে। বাবার মৃত্যুর পর থেকে এসে বাথরুমে স্নান করতে ভয় পায়। অলিভারকে রুমে বন্দি রেখে ওরা গেল শেষ কৃতকর্ম সারতে। সেখানে পাইপার বাবাকে কেমন লাগছে জিজ্ঞেস করলে অ্যান্ডি কফিনে রাখা বাবার দিকে না তাকিয়ে বলল, খুব ভালো। আসলে ওর মধ্যে সাহস ছিল না মৃত বাবার মুখ দেখার। সবাই বেরিয়ে যাওয়ার পর লরেন লুকিয়ে অ্যান্ডির বাবার মাথা থেকে কিছুটা চুল কেটে নিজের কাছে লুকিয়ে রাখে। বাইরে এসে পাইপারের সামনে এসে বলল, অ্যান্ডি বাবার দিকে না তাকিয়ে চলে এসছে, কিন্তু নিয়ম অনুযায়ী তাকে বাবার বডি দেখে শেষ বিদায় জানাতে হবে, কেননা অনেকের মতে মৃত্যুর কয়েক মাস পরেও আত্মা শরীর ছেড়ে যায় না। এই কথা শুনে পাইপার অবাক হয়ে যায়। তার মানে একটু আগে গ্রেপ ফ্রুট বলার পরেও সে তাকে মিথ্যা বলেছে। অগত্যা পাইপারকে বাইরে রেখে লরেন অ্যান্ডিকে বাবার সামনে এনে শেষ বিদায় স্বরূপ তাকে ঠোঁটে কিস করতে বলে, যেটা অ্যান্ডি না পারলেও লরেন দিব্যি করে দেয়। অন্যদিকে দেখা যায় অলিভার ভায়োলেন্ট হয়ে কাঁচ ভেঙে বেরিয়ে এসে স্টোরেজ রুমে দরজা খোলার চেষ্টা করলে সেটা না খোলায় খামারের মুরগিগুলো খেতে শুরু করে। বাড়ি ফেরার পথে সারাদিনের দুঃখ ক্লান্তি ভুলিয়ে মন হালকা করার জন্য লরেন আজ রাতে পার্টির আয়োজন করে। লরেন আজ ওদের সাথে খুব মজা করার সাথে ড্রিঙ্কসও করে, এমনকি পাইপারকেও খাওয়ায়। ফলাফল ওভারনাইট হ্যাংওভার। পাইপার ঘুমিয়ে পড়লে লরেন অ্যান্ডিকে নিয়ে বসলে বলে সে আজ অবধি ক্যাথির মৃত্যু ভুলিয়ে উঠতে পারেনি। মৃত্যুর পর লরেন বহু দিন তার কবরের পাশে সময় কাটিয়েছে এই আশায় যে ক্যাথি একবার মা বলে ডেকে উঠুক। একইভাবে অ্যান্ডি নিজের বেশ কিছু কথা শেয়ার করে। ছোটবেলায় বাবা কখনোই তাকে গুরুত্ব দিত না, তার সব ভালোবাসা ছিল পাইপারের প্রতি। পাইপারের মাকে বিয়ে করার পর অ্যান্ডি ওদের পরিবারের জাস্ট একটা বোঝা হয়ে দাঁড়ায়। ছোটখাটো বিষয়ে বাবা অ্যান্ডিকে বেধড়ক মারলেও সে কোনোদিনও পাইপারের কাছে কিন্তু তার বদনাম করেনি, কারণ পাইপারের চোখে তিনি ছিলেন একজন আদর্শ বাবার প্রতীক। একবার অ্যান্ডি নিজের উপর কন্ট্রোল হারিয়ে জেলাসির কারণে পাইপারের গায়ে হাত তুলেছিল, কিন্তু ওটাই ছিল শেষবারের মতো। তারপর থেকে সে পাইপারকে নিজের বোনের মতো মানুষ করছে। আজ রাতে লরেন একটা অদ্ভুত কাজ করলো। অ্যান্ডি নেশায় ঘুমিয়ে পড়লে লরেন একটা পাত্রে টয়লেট করে সেটা অ্যান্ডির প্যান্টে ফেলে দেয়। অর্থাৎ সেদিন রাতেও সে এমনটাই করেছিল। তবে শুধু তাই নয়, ফোন থেকে অলিভার আর এই বাড়ির প্রত্যেকটা ছবি ডিলিট করে। তখন এই বিড়ালটাকে নিয়ে অলিভারকে বাইরে ঘুরতে দেখে ওকে সন্তর্পণে ঘরে এনে স্নান করিয়ে বলে, আমি জানি তুমি ক্ষুধার্ত, শুধু একটু অপেক্ষা করো। লরেন আচমকা অলিভারকে বলে, তুমি ওর ভিতরে আছো সেটা কিভাবে বুঝবো? তখনই বাথরুমের আয়নাটা নিজে থেকে ভেঙে গেলে দেখা যায় বাথটাবে অলিভারের জায়গায় বসে আছে একটা ডিমন। অর্থাৎ অলিভার কিছু একটা রহস্য ওর মধ্যে লুকিয়ে রেখেছে। সকালে অ্যান্ডির ঘুম ভাঙলে দেখে সে আবার প্যান্ট ভিজিয়ে ফেলেছে। তাই লুকিয়ে কাপড়গুলো ধুতে গেলে লরেন ইচ্ছে করে পাইপারের সামনে দাদার কীর্তি জানিয়ে তাকে স্নান করতে বলে।
যদিও লরেন খুব ভালো করে অ্যান্ডির বাবার মৃত্যুর পরও স্নান না করার ব্যাপারটা জানত। অ্যান্ডি লজ্জায় চলে যেতে সে পাইপারকে বলে অ্যান্ডির মানসিক অবস্থা ভালো নয়, কাল রাতে ওনাকে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছিল। বেলায় দুজন শপিং করতে গেলে অ্যান্ডি সাহস জোগাড় করে বাথরুমে স্নানের চেষ্টা করলেও পারে না, তাই অবশেষে বাইরে স্নান সেরে নেয়। অন্যদিকে ঘরে বন্দি অলিভারকে দেখা যায় একটা মাছি মেরে সেটাকে খেতে। অ্যান্ডির মনে হয় অলিভারকে হয়তো লরেন ঘরে আটকে রাখে, তাই ট্রিক করে তালা খুলে ওকে বাইরে এনে খেতে দেয়। অ্যান্ডি লক্ষ্য করে অলিভার কিছুতেই কথা বলছে না, তাই ওকে পেন পেপার দিয়ে বলে ও যদি কথা বলতে না চায় তাহলে অ্যাটলিস্ট লিখে জানাক, তবেই ও খাবার পাবে। সেই মতো অ্যান্ডি ফল কেটে ওকে খেতে দিলে ক্ষুধার্ত অলিভার আচমকা ফল শুদ্ধ ছুরিটা খেয়ে ফেললে অ্যান্ডি কোনো রকমে সেটা মুখ থেকে বের করে ওকে হসপিটাল নিয়ে যেতে গেলেও কিছুতেই ও সাদা লাইনটা টপকাতে চায় না। অগত্যা অ্যান্ডি ওকে জোর করে টেনে আনলে অলিভার ভীষণ রকম অসুস্থ হয়ে ছটফট করতে থাকে। আর তখনই অ্যান্ডি দেখে অলিভারের পেটে কিছু একটা ভাইব্রেট করছে, আর তখনই লরেন এসে পড়ে। তবে অদ্ভুত ব্যাপার, সে অলিভারকে হসপিটাল না নিয়ে গিয়ে টেনে ঘরে ঢোকায়। অ্যান্ডি এতক্ষণ যাবৎ এই ঘটনা দেখার পর ভীষণ ভয় পেয়ে যায় এবং দেখে অলিভার পেপারে বার্ড লিখেছে, যেটা দেখে অ্যান্ডির সন্দেহ আরও বাড়ল। এদিকে রুমে এসে লরেন ওই রিচুয়ালের ভিডিও প্লে করে অলিভারকে শান্ত করার চেষ্টা করে। তবে অলিভার আচমকা লরেনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? আমাকে ছেড়ে দাও। অলিভারের আওয়াজ যাতে বাইরে না যায় তাই লরেন উচ্চস্বরে গান চালিয়ে ভিএইচএস স্টেপ দেখে অলিভারের কপালে আঙুলটা গোলাকার ভাবে ঘুরিয়ে ওকে শান্ত করে। কিন্তু অ্যান্ডির সন্দেহ আরো বাড়ল, কারণ ছোটবেলায় বাবা যখন ওকে মারত তখন ঠিক এইভাবেই তিনি জোরে গান চালিয়ে দিতেন যাতে কেউ ওর আওয়াজ না পায়। এরপর লরেন রীতিমতো অ্যান্ডিকে বকাঝকা করে প্রাইভেসি ব্রেক করে রুমে ঢোকার জন্য। ভাবা যায় যে নিজেই সেদিন পারমিশন ছাড়া অ্যান্ডির ফোন ঘাঁটছিল, সেই আজ প্রাইভেসির ভাষণ দিচ্ছে। তো লরেন এইবার বদলা নেওয়ার জন্য অলিভারকে সেদিন অ্যান্ডির বাবার মাথার চুল খাইয়ে দেয়। অ্যান্ডি যখন বাথরুমে স্নান করতে যায় তখন আচমকা ওর বাবাকে ভয়ঙ্কর রূপে দেখতে পায়। বাবা ফিসফিসিয়ে বলছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পাইপার বৃষ্টিতে মারা যাবে। অ্যান্ডি এই দৃশ্য থেকে ভয়ে পালাতে গেলে পা পিছলে পড়ে জ্ঞান হারানোর আগে অলিভারকে দেখতে পায়। যখন জ্ঞান ফিরল দেখে হসপিটালে, কিন্তু কিছু করার আগেই ডাক্তার তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আজ সারাক্ষণ বৃষ্টি পড়ল, শুকনো ফুল আবার আগের মতো ভরে উঠছে দেখে লরেনের মনে পড়ে যায় ক্যাথি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসত। সে চুপচাপ ঘরে এসে ক্যাথির পুরনো ভিডিওগুলো দেখে স্মৃতিরোমন্থন করতে শুরু করে। তখনই পাইপার তাকে অ্যান্ডির ব্যাপারে জিজ্ঞেস করতে আসলো, সেটাকে ইগনোর করে ওকেও ভিডিও দেখাতে বসিয়ে প্রতিটা ফ্রেম ওকে গল্পের মতো করে বলতে শুরু করলো। ভিডিওতে ক্যাথি অলিভারকে ডাকলে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। ভিডিওতে যে অলিভারকে দেখা যাচ্ছে আর বাড়িতে যে অলিভার রয়েছে তারা দুজন সম্পূর্ণ ভিন্ন। তাহলে রহস্যটা কি? সন্ধ্যায় লরেন অ্যান্ডিকে দেখতে এলে জানায় ডাক্তার তাকে আরও একদিন অ্যাডমিট থাকতে বলেছে। অ্যান্ডি শুনে অধৈর্য হয়ে পড়লে লরেন একটা পারফিউম দিয়ে বলে এটা পাইপার তোমার জন্য পাঠিয়েছে। নিরুপায় অ্যান্ডি তখন ওকে সতর্ক করে বলল কোনোভাবেই যেন পাইপার বৃষ্টিতে বেরোতে না পারে, কারণ ওর বাবা কিছু একটা বিপদের আভাস দিয়ে গেছে। লরেন জানায় ভয়ের কিছু নেই, তার হয়তো হ্যালুসিনেশন হয়েছে। তবুও অ্যান্ডি যখন মানা করছে সে পাইপারকে বৃষ্টিতে বেরোতে দেবে না। কিন্তু বাড়ি এসে ঠিক উল্টোটাই করল। সেদিন উন্মাদের মতো দুজন বৃষ্টিতে ভিজল, যেন এটাই আজ তাদের শেষ দিন। বৃষ্টির প্রতিটা স্পর্শ লরেনকে মনে করিয়ে দেয় ক্যাথির স্মৃতি। পাইপারের মধ্যে সে অনুভব করছে নিজের মেয়েকে। লরেন তাকে ঘরে এনে ক্যাথির প্রিয় ড্রেস পরিয়ে চুলগুলো ওর মতো করে বেঁধে বলে তুমি চাইলে আমাকে মা বলে ডাকতে পারো। লরেন যেন এক অদ্ভুত নেশায় নিজেকে হারিয়ে ফেলে, যেটা হয়তো বলে ব্যক্ত করা যাবে না। লরেন জিজ্ঞেস করে অ্যান্ডি 18 হয়ে যাবার পরেও কি সে তার সাথে সারা জীবন থাকবে? পাইপার কিছুটা ইতস্তত বোধ করে জানায় ওরা না হয় প্রতি উইকেন্ডে লরেনকে দেখতে আসবে। এটা শুনে লরেন কোনো উত্তর না দিয়ে ওকে স্টোরেজ রুমে এনে একটা ফ্রিজারে রাখা জিনিসের উপর হাত স্পর্শ করিয়ে জিজ্ঞেস করে বলতে পারবে এটা কি? পাইপারের সেটা মাংসের মতো লাগলে তখনই দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। ফ্রিজারে রাখা রয়েছে ক্যাথির মৃতদেহ। পরের দিন না চাইতেও অ্যান্ডিকে বাড়ি আনতে হলো।
লরেন এতে মোটেও খুশি নয়। সে যেন তেন প্রকারে পাইপারের সামনে অ্যান্ডিকে সাইকো প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে। আসলে অ্যান্ডি নিজেও জানতো না যে লরেন তাকে প্রতিদিন খাবারে ও ক্রিয়েটিনের সাথে ওষুধ মিশিয়ে ওকে খাইয়ে আসছে, যেটা ওকে শারীরিক ও মানসিকভাবে প্রভাবিত করছিল। অন্যদিকে দেখা যায় অভিশপ্ত পুতুলের মতো লরেন ও অলিভার একের পর এক সেই ভিএইচএস টেপ দেখছে, যা থেকে রিভিল হয় গল্পের আসল রহস্য, বা বলা যেতে পারে লরেনের ভয়ঙ্কর প্ল্যান। মুভির শুরুতে এবং ভিএইচএস টেপে রাশিয়ার যে সিক্রেট অকাল্ট গ্রুপ এই রিচুয়াল করছিল, সেইটা আসলে ছিল তারি ডিমানকে সামন করে মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনার রিচুয়াল। এর জন্য প্রয়োজন 3টে শরীর, কারণ এই রিচুয়ালে রয়েছে 3টে স্টেপ। স্টেপ 1, মিমিক দ্য ডেথ, অর্থাৎ মৃত ব্যক্তিটি যেভাবে মারা গেছে ঠিক তেমনভাবেই আরেকজনকে মারতে হবে। স্টেপ 2, কনজিউম দ্য ওল্ড বডি, যে ব্যক্তির মধ্যে তারি ডিমানকে সামন করে তাকে প্রথমে একটা হোয়াইট সার্কেলের মধ্যে রাখতে হবে। এরপর যে ব্যক্তি মারা গেছে, মানে যাকে ফিরিয়ে আনার জন্য এই রিচুয়াল করা হচ্ছিল, তার বডি খাওয়ানো হয় এই পজেসড ব্যক্তিকে। স্টেপ 3, পার্জ দ্য সোল ইনটু নিউ বডি। এবার এইখানে স্টেপ 1 ফলো করে যে ব্যক্তিটাকে মারা হয়েছিল তার মুখে তারি ডিমান দ্বারা পজেসড ব্যক্তি সে মৃত মানুষটার আত্মা বমি করে ঢুকিয়ে দেয়, অর্থাৎ সোল ট্রান্সফার। এতে রিচুয়াল যে করছিল সে তার প্রিয়জনকে ফিরে পেয়ে গেল এবং তার পরিবর্তে ডিমান নিয়ে যায় একটা ফ্রি সোল। এইবার যদি গল্পটা শুরু থেকে দেখো তাহলে বুঝবে লরেন মেয়ের মৃত্যুর শোক সামলাতে না পেরে এই রিচুয়াল করার সিদ্ধান্ত নেয়। তাই সে বাড়ির চারিদিকে হোয়াইট সার্কেল দিয়ে ঘিরে রাখে, কারণ সে অলিভারের ভিতর তারি ডিমানকে সামন করেছে তার মৃত মেয়ে ক্যাথিকে ফিরিয়ে আনার জন্য। এই জন্যই ক্যাথির বডি সে প্রিজার্ভ করে রেখেছে। এইবার রিচুয়ালে দরকার 3য় ব্যক্তি, তাই সে পাইপারকে ফস্টার কেয়ারের জন্য বেছে নেয়। কিন্তু অ্যান্ডি যেহেতু পথের কাঁটা, তাই ওকে লরেন যেন তেন প্রকারে সরাতে চাইছে। তো এখন প্রশ্ন আসছে, পুলটা এতদিন শুকনো কেন ছিল? আসলে ক্যাথি যেদিন পুলে ডুবে মারা যায় সেদিন বৃষ্টি হচ্ছিল, এবং রিচুয়ালের প্রথম নিয়ম অনুযায়ী 3য় ব্যক্তিকে ঠিক সেইভাবেই মারতে হবে, অর্থাৎ মিমিক দ্য ডেথ। এই কারণে লরেন প্রতিদিন ওয়েদার রিপোর্ট চেক করে, যাতে বৃষ্টি আসলে পুল ভর্তি হলে সে রিচুয়ালের ফাইনাল স্টেপ কমপ্লিট করতে পারে। তবে আরেকটা প্রশ্ন এখনো রয়ে যাচ্ছে, যেটা হলো অলিভার। কারণ ভিডিওতে ক্যাথি যে অলিভারের সাথে খেলছিল সে এবং বাড়িতে যে অলিভার রয়েছে তারা সম্পূর্ণ আলাদা। আপাতত এখন অ্যান্ডিকে যেমনভাবেই হোক সরাতে হবে। তাই রাতে নিজের গায়ে পাইপারের দেওয়া অ্যান্ডির পারফিউম বেশি করে স্প্রে করে ঘুমন্ত পাইপারকে চোখের মধ্যে ঘুষি মেরে পালিয়ে আসে, যাতে সব দোষ গিয়ে পড়ে অ্যান্ডির উপর। বেচারা অ্যান্ডি সকালে উঠে বোনের এই অবস্থা দেখে অবাক। সব দোষ লরেন অ্যান্ডির উপর চাপিয়ে দিল। পাইপারও কি বলবে, সে রুমে অ্যান্ডির পারফিউমের গন্ধ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে লরেন বলে দেয় অ্যান্ডির এই স্বভাব বাবার থেকে এসছে। সে যেমন অ্যান্ডিকে ছোটবেলায় মারত, সেইটাই অ্যান্ডি এখন করছে, যেটা এতদিন সে পাইপারের কাছে লুকোতো। এমনকি অলিভারের সাথে ঘটা সেদিনের ঘটনা, বিড়ালের মিসিং হওয়া, বাথরুমে বাবাকে দেখতে পাওয়া, এই সব কিছু দোষ অ্যান্ডির উপর চাপিয়ে পাইপারের সামনে তাকে সাইকো প্রমাণ করে। তখনই অ্যান্ডি লক্ষ্য করে অলিভার বৃষ্টিতে দাঁড়িয়ে ফিরছে এবং ওর মুখটা ঠিক ডিমানের মতো লাগছে। অ্যান্ডি তৎক্ষণাৎ ক্যামেরায় সেটা ক্যাপচার করতে গেলে লরেন ফোন কেড়ে নেয়। ধস্তাধস্তির মাঝে অ্যান্ডি পাইপারকে নিয়ে পালাতে গেলে লরেন রেগে ওর ফোন ভেঙে দিলে সিচুয়েশন এমন তৈরি হয় যে পাইপারের চোখে অ্যান্ডি ভিলেন হয়ে যায়। ফলে কোনো উপায় না থাকায় অ্যান্ডি সোজা চলে যায় ওয়েন্ডির কাছে রিপোর্ট করতে। সেখানে অফিসের স্টাফ তাকে অপেক্ষা করতে বললে অ্যান্ডি লক্ষ্য করে বোর্ডে লাগানো আছে কনার বার্ড নামের একটা ছেলের মিসিং রিপোর্ট, যেটা আর অন্য কেউ নয়, লরেনের বাড়িতে থাকা অলিভার। অর্থাৎ লরেন অলিভারের মিথ্যে পরিচয় দিয়েছিল এবং এই কারণে সেদিন অলিভার পেপারে বার্ড লিখেছিল। সে ওয়েন্ডিকে পুরো বিষয়টা জানালে ওয়েন্ডি প্রথমে বিশ্বাস করতে চায় না, কারণ লরেন এইখানে 20 বছর কাজ করেছে, সে যথেষ্ট বিশ্বস্ত। তখনই সে বার্ডের মিসিং রিপোর্ট দেখিয়ে অলিভারের বিষয়টা জানালে ওয়েন্ডি পুলিশ রিপোর্ট চেক করলে দেখে অ্যান্ডি সত্যি বলছে। অবশেষে ওয়েন্ডি লরেনের বাড়ি যেতে রাজি হয়, কিন্তু সে লরেনকে ফোন করতে গেলে অ্যান্ডি বাধা দিয়ে বলে যে তারা না জানিয়ে আচমকা ওর বাড়িতে যাবে, যাতে সতর্ক হওয়ার সুযোগ না পায় আর সর্বোপরি পাইপারের যেন ক্ষতি না হয়। ততক্ষণে শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টি। লরেন পাইপারকে গোল বল গেম প্র্যাকটিসে দিয়ে এসে দেখে অলিভার পাগল হয়ে গেছে। তার ভিতরে থাকা ডিমন সারা বাড়িতে তাণ্ডব চালাচ্ছে।
লরেনকে দেখে ও মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে মাথার চুল ছিঁড়ে শরীর থেকে মাংস খুবলে খেতে শুরু করে। এক পর্যায়ে নিজেকে বাঁচানোর জন্য ঘরে বন্দি করে ফেললে ক্ষুধার্ত অলিভার ডাইনিং টেবিল এমনকি নিজের শরীরে মাংস খেতে শুরু করে, ফলে ওর একাধিক দাঁত ভেঙে যায়। ততক্ষণে লরেন নিজেকে সামলে হাতের ক্ষতস্থানে কাপড় জড়িয়ে বাইরে এলে দেখে অলিভারকে পুলের সামনে দাঁড়িয়ে থাকতে। তখন লরেন কাঁচের উপর রক্ত দিয়ে সার্কেল ড্র করে কিছু মন্ত্রের মাধ্যমে অলিভারকে শান্ত করে স্টোরেজ রুমে এনে ক্যাথির শরীর খাওয়াতে শুরু করে। এখন অপেক্ষা শুধু পাইপারের, কিন্তু মেয়ের শরীর খেতে দেখে লরেনের কষ্টে বুক ফেটে যায়। সন্তান হারা মায়ের কাতর কান্না মিশে যায় বৃষ্টির শব্দে। বাড়ি ফেরার পথে ওয়েন্ডির ফোন থেকে অ্যান্ডি পাইপারকে ভয়েসমেলে সতর্ক করে লরেনের বিষয় সব জানিয়ে দেয়। তবে কোনো লাভ হলো না, কারণ পাইপার ফোন বাড়িতে রেখে যাওয়ায় সবকিছু লরেন শুনে ফেলেছে। তড়িঘড়ি করে লরেন বাড়ির সমস্ত জিনিস গুছিয়ে পরিষ্কার করে ফেলে যাতে ওয়েন্ডি সন্দেহ না করে। তখনই ওয়েন্ডি দরজা নক করলে সে এমন বিহেভ করে যেন কিছুই হয়নি। এদিকে সুযোগ বুঝে অ্যান্ডি স্টোর রুমে তালা ভেঙে ভিতরে ঢুকলে দেখে অলিভার প্রায় ক্যাথির মুখের একদিকটা খেয়ে ফেলেছে। এদিকে ওয়েন্ডি প্রায় কনভিন্স হয়ে গেছিল, কিন্তু বেখেয়ালে লরেন মুখে হাত দিয়ে ফেললে ক্ষতস্থান থেকে রক্ত নজরে পড়তেই ওয়েন্ডির সন্দেহ হয়। অ্যান্ডি তখনই চিৎকার করে ডাকলে ওয়েন্ডির সুযোগ বুঝে লরেনকে ঠেলে স্টোরেজ রুমে এসে অবস্থা দেখে গা শিউরে ওঠে। ওরা কোনো মতে দ্রুত পালানোর চেষ্টা করলে লরেন তখনই দুজনকে গাড়ির ধাক্কা মেরে উড়িয়ে দেয়। ওয়েন্ডি ঘটনাস্থলে শেষ, আর অ্যান্ডির শরীরে যেটুকু প্রাণ ছিল সেটাও লরেন শ্বাসরুদ্ধ করে তিলে তিলে শেষ করে দিল। এরপর ঠান্ডা মাথায় লরেন সব গুছিয়ে পাইপারকে প্র্যাকটিস থেকে বাড়ি নিয়ে আসে। কোচ একবার পাইপারের চোখ নিয়ে কথা বলতে গেলে লরেন রীতিমতো ইগনোর করে দেয়। বাড়ি ঢুকতে ওয়েন্ডির ফোন বেজে উঠলে পাইপার অচেনা রিংটোন শুনে সন্দেহ হলে লরেন বলে সে রিংটোন চেঞ্জ করেছে। লরেন দ্রুত ওয়েন্ডির ফোন বন্ধ করতে গেলে তখনই পাইপার অ্যান্ডির গলা শুনতে পেয়ে উপরের ঘরে এসে অ্যান্ডিকে স্পর্শ করলে চমকে ওঠে, কারণ এটা অ্যান্ডি নয় বরং অলিভার। লরেন এসে পরিস্থিতি সামলে নিলেও পাইপার বুঝতে পারে কিছু একটা রহস্যজনক ঘটছে, কারণ লরেন বলেছিল অলিভারের রেড কার্লি হেয়ার, কিন্তু স্পর্শ করে তেমনটা তো মনে হলো না। মনে ভয় ও উৎকণ্ঠা নিয়ে বেগতিক দেখে পাইপার পালিয়ে রান্নাঘরে ঢুকে পড়লে সেখানে মৃত অ্যান্ডির দেহ খুঁজে পায়। বেচারা পাইপার ভাবে তার দাদা এখনো বেঁচে আছে, তাকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু যে মানুষটা চলে গেছে সে কখনো ফিরে আসে না। তখনই লরেন তালা ভেঙে ভিতরে ঢুকেই বলে সে একটা এঞ্জেলের সাথে কথা বলেছে, তার অসাধারণ ক্ষমতা। লরেন তাকে অলিভারের ভিতরে লুকিয়ে রেখেছে, আর এখন সে ক্যাথিকে তার মধ্যে ঢোকাবে। পাইপার বেগতিক দেখে ভয়ে পালাতে গেলে দরজায় ধাক্কা লেগে জ্ঞান হারায়। লরেন আর সময় নষ্ট করল না, ওকে টেনে নিয়ে আসে পুলে। আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই ফিরতে চলেছে আদরের ক্যাথি। অলিভারও ততক্ষণে প্রস্তুত। মনে সাহস সঞ্চয় করে জলের তলায় চেপে ধরল পাইপারের মাথা। ও সর্বশক্তি দিয়ে ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য। যতই কষ্ট হোক লরেনের কিন্তু কিছুই করার নেই। মেয়ের জন্য তার সব পাগলামির সীমা ছাড়িয়ে গেছে। একটা সময় পাইপার থেকে চিৎকার করে মা বলে ডেকে উঠতেই লরেন আচমকা থেমে যায়। মনে পড়ে সেদিন সে বলেছিল পাইপার তাকে একবার মা বলে ডাকুক। তাই পাইপারের মুখে মা ডাক শুনে লরেনের মাতৃত্ব বোধ জেগে ওঠে। যতই হোক সন্তানের মুখে মা শব্দটা যেন সৃষ্টির সবচেয়ে মধুর সুর, যা জীবনের সব কষ্ট এক নিমেষে মুছে দিতে পারে। লরেন সেদিন পারেনি ক্যাথিকে বাঁচাতে, কিন্তু আজ সে কি করে একটা সন্তান সম মেয়েকে নিজের হাতে মেরে ফেলবে? পাইপার কোনো রকমে নিজেকে মুক্ত করে অলিভারকে ঠেলে পালিয়ে যায় বাড়ির সীমানা টপকে। অলিভারের অবস্থাও খারাপ। কোনো মতে নিজেকে সামলে বাইরে আসতেই দেখে পাইপার রোডের দিকে গাড়ি লক্ষ্য করে বাঁচার আশায় এগিয়ে যাচ্ছে। অলিভার করুণ দৃষ্টিতে সেদিকে চেয়ে রয়েছে, আর বৃষ্টির মধ্যে ভিজছে কর্নার বার্ডের মিসিং রিপোর্ট। একটু হলেও সম্বিত ফিরলে বার্ড শেষ চেষ্টা করে ওদের দিকে হাত তুলে চিৎকার করে লুটিয়ে পড়ল মাটিতে। অন্যদিকে স্টোরেজ রুমে লরেন ফ্রিজার থেকে ক্যাথির বডি বের করতে গিয়ে আজ মনে হলো যেন আদরের মেয়েকে সকালে ঘুম থেকে তুলছে। চোখ ভিজে আসে লরেনের। ওকে বুকে জড়িয়ে নিয়ে এগিয়ে চলল পুলের দিকে। সময় গড়িয়ে এখন রাত। পাইপার গাড়িতে নিথর হয়ে বসে শুনছে অ্যান্ডির পাঠানো লাস্ট ভয়েস মেল। পাইপার, আমি
ছোট থেকে বাবার সব খারাপ জিনিসগুলো তোমার থেকে লুকিয়েছি একটাই কারণে, যাতে তুমি জানতে না পারো এই পৃথিবী কতটা নিষ্ঠুর। কারোর জন্য পারফেক্ট মানুষ যে অন্যজনের কাছে ততটাই ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই। তবে এটা সত্যি, ইউ আর দ্য বেস্ট সিস্টার, গ্রেপফ্রুট। মেঘের বুক চিরে উড়ে যায় একটা প্লেন। পাইপারের বুকটা ভারী হয়ে আসে। মনে পড়ে অ্যান্ডি বলতো, মৃত্যুর পর মানুষকে পোড়াতে বা কবর দিতে লাগে না রে, শুধু একটা প্লেন ধরো আর সোজা স্বর্গ। ততক্ষণে পুলিশ গোটা বাড়ি ঘিরে নিয়েছে, উদ্ধার করেছে কনার বার্টকে। কিন্তু গ্রেফতার করবে কাকে? কারণ জলের গভীরে ঠান্ডা হয়ে ভাসছে দুটো দেহ। মৃত্যুও পারেনি তাদের আলাদা করতে। কে বলে মৃত্যুর ভাষা নেই? জলের মধ্যে পড়ে থাকা মায়ের দেহ আর কোলে মৃত মেয়েটা যেন চিৎকার করে বলছে, মমতা অমর, কিন্তু এই পৃথিবী বড়ই নিষ্ঠুর। তো এই ছিল ব্রিং হার ব্যাক মুভির গল্প। এইবার আসি মুভির প্লট অ্যানালাইসিস এবং সিম্বলিজম নিয়ে কিছু আলোচনায়। এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে জীবনের বাস্তবতা শিখিয়ে যায়। এই মুভিটা খুব ভালোভাবে দেখলে বুঝবে এর প্রতিটা ফ্রেম কোনো না কোনো অর্থ বহন করছে। যেমন ওরা দুজন যখন প্রথম লরেনের বাড়ি আসে তখন ক্যামেরার মুভমেন্ট আপসাইড ডাউন দেখায়। মনে রাখবে, কোনো মুভির সিন যখন আপসাইড ডাউন দেখানো হয় তার মানে কিছু অঘটন ঘটে গেছে বা ঘটতে চলেছে। যেমন ইনফিনিটি ওয়ারের ট্রেলারের প্রথম দৃশ্য। এছাড়াও আপসাইড ডাউনের সাথে দেখানো হয় একটা সার্কেল, যেটা ডেমনিক রিচুয়াল এবং বাড়ির চারপাশে ড্র করা সার্কেলকে বোঝানো হচ্ছে। মুভিতে দেখানো হয় লরেন ওর পোষ্য কুকুর মৃত পমের বডি প্রিজার্ভ করে রেখেছিল, যেটা ক্যাথির অবস্থা বোঝানোর জন্য একটা হিন্টস ছিল। লরেনের বিড়াল অলিভারকে দেখলেই খামচাত, কারণ কুকুর বিড়াল এরা অপআত্মার উপস্থিতি টের পায়। রিচুয়ালের সময় যে মহিলা রিচুয়ালের দৃশ্য ক্যামেরা বন্দি করছিল তখন ডিমন যার মধ্যে ছিল তার ডান চোখের নিচে একটা দাগ দেখা যায়, এবং অলিভারকে যখন আমাদের প্রথম দেখানো হয় তখন ওর ডান চোখে ঠিক একই দাগ আমরা দেখতে পাই। অর্থাৎ শুরু থেকেই ডাইরেক্টর আমাদের অনেক হিন্টস দিয়েছেন যে অলিভার তারই ডিমন দ্বারা পজেসড ছিল। লরেন ডিমনকে শান্ত করার জন্য সার্কেল সাইন বানাতো, যেটা দুঃখ, বিনাশ এবং পুনর্জন্মের চক্রকে বোঝায়। ফিউনারেলের দিন লরেন সবার থেকে আলাদা ড্রেস পরেছিল, যেটা এক প্রকার ক্যারেক্টার সিম্বলিজম, যেটা মৃত্যু থেকে তার ইমোশনাল ডিস্টেন্স এবং মৃত্যু শোকের উপর তার মানসিক কন্ট্রোল বা ডমিনেন্সকে বোঝায়। মুভিতে তারি ডিমানের উল্লেখ থাকলেও তার বাস্তবে কিন্তু কোনো অস্তিত্ব নেই। এখানে তারি ডিমানকে মানুষের মধ্যে চেপে রাখা দুঃখ, ট্রমা আর নীরবতার একটি রূপ হিসেবে দেখানো হয়েছে, এবং তারই রিচুয়াল হচ্ছে সেই দানবরূপী মানসিক ট্রমাকে বাঁচিয়ে রাখার রাস্তা। লরেনের হাতে একটা ট্যাটু লক্ষ্য করা যায়, যেটা 4 এলিমেন্টের এয়ার সিম্বল। আর লরেনের বাড়ির সুইমিং পুলের স্ট্রাকচারটাও খানিকটা 4 এলিমেন্টের ফায়ার অর আর্থকে নির্দেশ করে, যেটা নিয়ে ডাইরেক্টর কিছু না বললেও হয়তো আমি একটু বেশি ভেবে ফেলছি। তবে ডাইরেক্টর ফিলিপ ইউ ব্রাদার্স কনফার্ম করেছে ব্রিং হার ব্যাক আর টক টু মি দুটো একই ইউনিভার্সের গল্প। এইবার আসি ওই স্পেশাল জিনিসটার ব্যাপারে। মুভিতে যে সিক্রেট রিচুয়াল দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ ফুটেজ যারা দেখতে ইচ্ছুক তারা আমায় ফেসবুকে ফলো করে ইনবক্স করো, আমি সেইখানে তাদের আলাদা করে পাঠিয়ে দেব। তবে এটা কোথায় কিভাবে পেলাম সেটা কিন্তু জিজ্ঞেস করো না। তো এইবার যারা টক টু মি এর গল্পটা দেখোনি তারা স্ক্রিনের বাঁ দিকের ভিডিওটা দেখো, আর তাইওয়ানিজ মুভি দেখতে হলে ডান দিকের ভিডিওটায় ক্লিক করো।